বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ যেটাকে আমরা ঢালিউড বলে জানি, এই ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক, স্বপ্নের নায়ক কিংবা মহানায়ক এসেছে। তবে এই ইন্ডাস্ট্রিতে এমন একজন সুপারস্টার রয়েছে যিনি তার নিজের সঙ্গে অনেকগুলো উপাধি বহন করেন। তিনি কিং খান, তিনি ঢালিউডের ভাইজান। কখনো তিনি ভিলেনদের শিকার করতে গিয়ে হয়েছেন শিকারী, আবার কখনো তিনি তার প্রিয়াকে বানিয়েছেন প্রিয়তমা এবং তার প্রিয়তমাকে বলেছেন, তুমি কি আমার প্রিয়তমা হবে? তুমি আমার প্রিয়তমা হবে। আবার অন্যদিকে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে বক্স অফিসে নিয়ে এসেছেন তুফান। জি হ্যাঁ, আমি এতক্ষণ কথা বলছিলাম ঢালিউডের সব থেকে বড় সুপারস্টার শাকিব খানকে নিয়ে, যিনি তার অভিনয় দক্ষতাকে দিন দিন অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন। তো আজকে আমি কথা বলবো শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত রিলিজ হওয়া সেরা 10টা সিনেমা নিয়ে। তো আপনি কুर्सी की पेटियां बांध लो क्योंकि मौसम बिगड़ने वाला है। सो विदाउट वेस्टिंग एनी टाइम ভিডিও শুরু করা যাক। এন্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, নাম্বার 10-এ রয়েছে সিটি টেরর। সিটি টেরর এই সিনেমাটি 2005 সালে মুক্তি পায় এবং এটা পরিচালনা করেছিলেন এম এ রহিম। এই সিনেমায় শাকিব খান পার্শ্ব চরিত্রে ছিলেন এবং এখানে মূল নায়ক ছিলেন তখনকার সুপারস্টার মান্না। পার্শ্ব চরিত্রে থাকলেও এই সিনেমায় মান্নার সঙ্গে পাল্লা দিয়ে শাকিব খান অভিনয় করে গেছেন, যেই কারণে এই সিনেমাটি আমার অত্যন্ত পছন্দের। সিনেমায় মান্না এবং শাকিব দুইজনই পেশাদার খুনি। মান্না উপরের লেভেলের সঙ্গে অনেক আগে থেকেই জড়িত, তাই শাকিব তাকে বড় ভাই মানেন। এদিকে মান্নাও তাকে ছোট ভাইয়ের মতোই দেখে। তারা একত্রে বিভিন্ন অভিযানে গিয়ে সফল হয়েছে এবং ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ঘটনাচক্রে একটি হোটেলে শাকিবের সঙ্গে সিনেমার নায়িকা বৈশাখীর দেখা হয় এবং প্রথম দেখায় শাকিব খান তাকে পছন্দ করে ফেলে। এই কারণে মান্না বৈশাখীর সঙ্গে প্রেম করতে শাকিব খানকে সাহায্য করেন। অন্যদিকে সিনেমার অন্য একটা নায়িকা ছিলেন পপি, যিনি একজন বার ডান্সার। কিন্তু সে স্বপ্ন দেখেন একদিন সে মান্নার জীবন সঙ্গী হবেন। শাকিব যখন বৈশাখীকে বিয়ের কথা বলে এবং তার খুনি জীবনের গল্প শোনায়, তখন বৈশাখী এবং তার মা দুলারি কেউই বিয়ের ব্যাপারে রাজি হয় না। পরবর্তীতে তাদের মধ্যে 5 কোটি টাকার একটি বিনিময় চুক্তি হয়। যদি শাকিব এটা বৈশাখীর পরিবারকে দিতে পারে এবং এই টেরর লাইফ ছাড়তে পারে, তবেই শাকিব বৈশাখীকে পাবে। আর এই 5 কোটি টাকা জোগাড় করতে গিয়ে শাকিব তার বিবেক হারিয়ে বসে তার জীবনের সব থেকে বড় আপন মানুষটিকে। এবং এই সিনেমার ক্লাইম্যাক্সে শাকিব খান যেই অভিনয়টা দেখান, সেটা আমার চোখে আজীবন লেগে থাকবে। সেই সিচুয়েশনে যেরকম এক্সপ্রেশন, অ্যাটিটিউড এবং অ্যাগ্রেশন থাকার দরকার ছিল, শাকিব তার পুরোটাই ঢেলে দিয়েছে এবং এই সিনেমাটি রিলিজ হওয়ার পর অনেক ভালো ব্যবসা করে। ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। নাম্বার 9, শুভা। এই সিনেমাটিও 2005 সালে মুক্তি পায় এবং এই সিনেমায় শুভা যেই ক্যারেক্টার প্লে করেছিলেন পূর্ণিমা, এবং সিনেমায় পূর্ণিমার নাম ছিল সুভাষিনী, যাকে সবাই শুভা বলে ডাকতো। তার বড় দুই বোন সুহাসিনী এবং সুকোষিনীর নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়। যেই মিষ্টি স্বরে তাকে সবাই শুভা বলে ডাকতো, কিন্তু শুভা জন্ম থেকেই বধির, অর্থাৎ সে কথা বলতে পারে না। তাই সমবয়সীদের সঙ্গে সে খেলতে পারত না এবং তারা সবসময় শুভাকে খেপিয়ে তুলত। একা একা চলতে থাকা শুভার সখ্যতা গড়ে ওঠে গ্রামের এক যুবক প্রতাপের সঙ্গে, যেই ক্যারেক্টার প্লে করেছিলেন শাকিব খান। প্রতাপ এবং শুভা একে অপরকে বোঝে এবং ভালোবাসতে শুরু করে। পরবর্তীতে প্রতাপ শুভার বাবাকে তাদের বিয়ের কথা বললে শুভার বাবা প্রতাপের বাবা গোবিন্দর কাছে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু গোবিন্দ সেটা ফিরিয়ে দেয় এবং তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। অপমানিত হয়ে বাড়ি ফিরে শুভার বাবা তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে কলকাতায় তার বড় মেয়ের বাড়িতে চলে যায়। সেখানে তারা শুভার বিয়ের জন্য পাত্র দেখে। পাত্র নিবারণ, অর্থাৎ সেই পাত্রের নাম ছিল নিবারণ। সে তার বন্ধুকে নিয়ে শুভাকে দেখতে আসে এবং তাদের মেয়ে অনেক পছন্দ হয়, যেই কারণে খুব শীঘ্রই নিবারণ শুভাকে বিয়ে করে। কিন্তু বিয়ের পরদিন সে জানতে পারে শুভা তো কথা বলতে পারে না, যেটা শুভার জন্য পরবর্তীতে অনেক দুঃখ বয়ে নিয়ে আসে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমাটি নির্মাণ করা হয় এবং এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের বিখ্যাত ছোট গল্প অবলম্বনে নির্মাণ করা হয়। এখানে মূল চরিত্রে পূর্ণিমা থাকলেও শাকিব খানও এই সিনেমায় তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এই সিনেমাটি তার ক্যারিয়ারে একটা ভিন্নতা সৃষ্টি করেছে। তিনি দেখিয়েছেন শুধুমাত্র বাণিজ্যিক সিনেমা নয়, তাকে নিয়ে সাহিত্যিক সিনেমাও সম্ভব। সত্যি তুই খুব সুন্দর।
নাম্বার 8, ডাক্তার বাড়ি। ডাক্তার বাড়ি এই সিনেমাটি রিলিজ হয় 2007 সালে এবং এটি একটি ফ্যামিলি কমেডি ড্রামা সিনেমা। এই সিনেমার স্টোরি প্লট এমন যে গ্রামের একই পরিবারে রয়েছে 3 জন ভাই, 3 জনই ডাক্তার। বড় ভাই এটিএম শামসুজ্জামান, যিনি অ্যালোপ্যাথির ডাক্তার, মেজো ভাই অমিত হাসান, যিনি হোমিওপ্যাথির, এবং ছোট ভাই শাকিব খান, যিনি হলেন পশু বিশেষজ্ঞ। তারা 3 জনই পুরো গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। তবে 3 জন ভিন্ন ঘরানার চিকিৎসক একই বাড়িতে থাকায় আদর সোহাগের পাশাপাশি তাদের মধ্যকার ঝামেলাও কম হয় না। এভাবেই মজাদার সব খুনসুটি এবং পারিবারিক সেন্টিমেন্টকে পুঁজি করে পরিচালক আজিজুর রহমান নির্মাণ করেন ফ্যামিলি কমেডি ড্রামা সিনেমা ডাক্তার বাড়ি। সিনেমায় অভিনয় করেন শাকিব খান, অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আফজাল শরীফ সহ আরো অনেকে। পার্সোনালি আমি বলবো ভিন্ন রকম কমেডি সিকোয়েন্সের জন্য এই সিনেমাটি আমার ভীষণ পছন্দ। হঠাৎ এমন বেসুরো হয়ে গেলে কেন? সুরে বাজা। নাম্বার 7, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এটা 2008 সালে রিলিজ হওয়া রোমান্টিক ফ্যামিলি ড্রামা সিনেমা এবং এই সিনেমাটি আমার অনেক পছন্দের। সিনেমার প্লট এমন যে খান পরিবারের ছেলে সূর্য খান, যিনি গরিবদের প্রতি খুবই দয়ালু, তাই এলাকার গরিব দুঃখীদের বিপদে আপদে তিনি সব সময় পাশে দাঁড়ান। এবং অন্যদিকে অজান্তা সূর্যকে মনে প্রাণে অনেক বেশি ভালোবাসে এবং অজান্তা ক্যারেক্টার প্লে করেছিলেন রুমানা। অজান্তার পরিবার এবং সূর্যের পরিবার নিজেদের মধ্যে অজান্তা এবং সূর্যের বিয়ে নিয়ে অনেক আগে থেকে আলোচনা করছিলেন। সবকিছু ঠিকঠাক চললেও গল্প অন্যদিকে মোড় নেয় যখন সূর্য কোনো একটা কারণে তার বাড়ির কাজের মেয়ে আলোকে বিয়ে করে পালিয়ে যান। আমার টেনশনে মাথা কিন্তু আগুন হয়ে যাচ্ছে। সূর্য তো বিয়ে করে ফেলেছে। এতে অজান্তা এবং সূর্যের পরিবার ভীষণ রকম ক্ষেপে যায়। এই কারণে তারা সূর্য এবং আলোকে খুঁজে বের করার চেষ্টায় থাকে। এর পাশাপাশি গল্প নানা রকম টুইস্টে পরিপূর্ণ হতে থাকে। এই রকম এক ত্রিভুজ প্রেমের গল্পে পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করেন রোমান্টিক ফ্যামিলি ড্রামা সিনেমা ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। সিনেমাটি মুক্তির পর যেমন ব্যবসায়িক সাফল্য পায়, তেমনি দর্শকদের মুখে প্রশংসার ফুলঝুরি বের হতে থাকে এবং এই সিনেমাটি মোট 7টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পান। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শাকিব খান নিজেও প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই সিনেমার মাধ্যমে। কিছু কথা আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না। নাম্বার 6, প্রিয়া আমার প্রিয়া। এটা 2008 সালে রিলিজ হওয়া রোমান্টিক ফ্যামিলি ড্রামা সিনেমা এবং এই সিনেমার প্লট এমন যে হৃদয় একজন কলেজ ছাত্র এবং হৃদয় ক্যারেক্টার প্লে করেছিলেন সুপারস্টার শাকিব খান এবং সে থানার হেড কনস্টেবলের ছেলে, যে কনস্টেবলের ক্যারেক্টার প্লে করেছিলেন প্রবীর মিত্র। হঠাৎ হৃদয় একদিন কিছু সন্ত্রাসীদের সঙ্গে মারপিট করলে সন্ত্রাসীরা তাকে জখম করে পালিয়ে যায় এবং সেখানেই প্রিয়া আসে এবং প্রিয়া তাকে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে রক্তও দেয়। এবং প্রিয়া ক্যারেক্টার প্লে করেছিলেন সাহেরা বানু, সাহারা। আমি আর আমার মামাতো ভাই যখন এই সিনেমাটি দেখেছিলাম তখন আমার মামাতো ভাই এই নায়িকাকে বারবার সাহেরা বানু বলতো। তো যাই হোক, তার পরের লাইন যেন কি, পরবর্তীতে হৃদয় প্রিয়াকে না দেখেই শুধুমাত্র বন্ধুদের কাছে তার প্রশংসা শুনেই তার প্রেমে পড়ে যায়, যেমনটা ছেলেরা হয় আর কি। কিন্তু প্রিয়া প্রথম দিকে হৃদয়কে দেখতে না পারলেও কিন্তু পরবর্তীতে হৃদয় যখন বিল্ডিং থেকে লাফ দিয়ে আবারও উপরে চলে আসে তখন সাহেরা বানু তখন সাহারা তার ভালোবাসা বুঝতে পারে এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিন্তু বাংলা সিনেমায় কখনোই প্রেম বাধা বিপত্তি ছাড়া হয় না। হৃদয় এবং প্রিয়ার মধ্যে সম্পর্কের বাধা হয়ে দাঁড়ান প্রিয়ার ভাই মিশা সওদাগর, যিনি একজন পুলিশ অফিসার। এরপর শুরু হয়ে যায় ভালোবাসা নিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব। বরাবরের মতো এটিও গতানুগতিক প্রেমের ছবি। তবে এই সিনেমার বিশেষত্ব হলো শাকিব খানের ড্যাশিং এবং রংবাজ টাইপ লুক, এরপর কাঁধ পর্যন্ত নামানো রং বেরঙের বাহারি চুল, ক্লিন শেভের সঙ্গে কানের পাশ দিয়ে নামানো লম্বা চিপ, এরপর এক পাশের আইব্রু ফুটো করে লাগানো ছোট্ট একটা রিং, তারপর রয়েছে ফুল হাতার বাহারি শার্ট এবং এরই সাথে রয়েছে সাধারণ মানের একটা জিন্স। সবকিছু মিলিয়ে হৃদয় চরিত্রটির জন্য শাকিব খানের এমন গেটআপ পছন্দ করেনি এমন দর্শক খুব কমই পাওয়া যাবে। এছাড়াও গতিশীল স্ক্রিন প্লের কারণে এই সিনেমাটি যথেষ্ট উপভোগ্য এবং এই সিনেমাটি রিলিজের পর ব্লকবাস্টার ব্যবসা করে। আই লাভ ইউ। নাম্বার 5, আমার প্রাণের প্রিয়া। এটা 2009 সালে রিলিজ হওয়া জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক কমেডি ড্রামা সিনেমা, যেটা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পায়। সিনেমার স্টোরি মূলত একজন লাভ গুরুকে নিয়ে, যে সবসময় মানুষের সাহায্য করে, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু তিনি এখন অবধি কোনো মেয়েকে ভালোবাসেননি। কিন্তু হঠাৎ একদিন তার মিমের সঙ্গে দেখা হয়ে যায় এবং সে তার প্রেমে পড়ে যায়। প্রাথমিকভাবেই মিম তো প্রথমে রাজি হবে না, কারণ আমরা বাংলা সিনেমা তো দেখেই আসছি এটাই ঘটে। মিম রাজি না হওয়ার আরো
আরও একটা কারণ ছিল, শাকিব খান ছিলেন বড় ব্যবসায়ীর একমাত্র পুত্র। যখন শাকিব খান তার ভালোবাসার জন্য যথেষ্ট প্রমাণ দেন, তখন মিম তাকে গ্রহণ করেন। যখন তাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এন্ট্রি নেয় মিশা সওদাগর এবং তাদের প্রেমের মধ্যে বাধা দেন। এরপর শুরু হয়ে যায় একের পর এক দ্বন্দ্ব। টিপিক্যাল লাভ স্টোরির সিনেমা হলেও এই সিনেমায় মনোমুগ্ধকর কয়েকটা গান রয়েছে, যেগুলো সত্যি বলতে আমার ভীষণ পছন্দ। এর মধ্যে হৃদয় খানের গাওয়া চাই না মেয়ে তুমি অন্য কারো হও, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, এবং মনির খান এবং কনক চাপার গাওয়া কি জাদু করেছো বলো না, এই গানগুলো এখনো অনেকের কাছে অনেক পছন্দের। এই সিনেমাটি সেই সময় ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে এবং সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হন বিদ্যা সিনহা মিম। নাম্বার 4, আমার স্বপ্ন তুমি। এটা 2005 সালে রিলিজ হওয়া রোমান্টিক ড্রামা সিনেমা এবং আমি 100% শিওর যে আপনি এই সিনেমাটি অবশ্যই দেখেছেন। এই সিনেমার স্টোরি প্লট এমন যে সুমন একজন শিক্ষিত বেকার যিনি বিবিএ শেষ করার পর অনন্তপুর গ্রামে থাকেন এবং সুমন ক্যারেক্টার প্লে করেছেন শাকিব খান এবং খুশি হলো সুমনের খুব কাছের একজন বন্ধু এবং খুশি ক্যারেক্টার প্লে করেছিলেন শাবনূর। দীর্ঘ সময় তারা একে অপরের নিকট ঘনিষ্ঠ থাকায় সুমন একসময় খুশির প্রেমে পড়ে যায়, কিন্তু খুশির একটি বদ অভ্যাস ছিল, সেটা হলো ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা বলা। আর এই মিথ্যা বলার অভ্যাসটাই একসময় খুশি এবং সুমনের ভালোবাসার জন্য কাল হয়ে দাঁড়ায়, যেই কারণে তাদের দুজনকেই চরম মূল্য দিতে হয়। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত এই সিনেমায় শাকিব খান ছিলেন অনেকটাই এন্ট্রি হিরোর মতো, আর এই চরিত্র দিয়েই সব শ্রেণীর দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শাকিব খান। সিনেমার শেষ ক্লাইম্যাক্সে যখন শাবনূর শাকিব খানকে বলে ওকে মারলে আমি বিধবা হয়ে যাবো রে, সেই সময়টাই শাকিব খান যেই অভিনয়টা দেখিয়েছেন, সত্যি বলতে সেই অভিনয় অনেকদিন দুই চোখে লেগে থাকবে। এখানে আরও একটা কথা বলে রাখি, এই সিনেমা সুপারহিট হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ডিমান্ড অনেক বেশি বাড়তে থাকে। খুশি তুই আইসোস, শোন আমরা এক্ষুনি বিয়ে করে অনন্তপুর চলে যাই। নাম্বার 3, শিকারি। এটা 2016 সালে রিলিজ হওয়া বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার একটি সিনেমা এবং এই সিনেমার স্টোরি প্লট অনেক ইন্টারেস্টিং, যেখানে কলকাতার একটি স্থানে হঠাৎ করে কিছু নিখোঁজ বাচ্চার কঙ্কাল এবং হাড়গোড় খুঁজে পাওয়া গেল। এরপর সেই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হলো জজ রুদ্র চৌধুরীর উপর। রুদ্র চৌধুরী একজন সৎ মানুষ এবং তিনি আইনের প্রতি অনেক আস্থাশীল। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি সব কিছু করতে পারেন, যেটা জানতে পেরে হত্যাকাণ্ডের মূল হোতা ভয় পেয়ে গেল এবং সে ভাবতে থাকে তার সমস্ত কর্মকাণ্ড ফাঁস হয়ে যেতে পারে। এই কারণে তিনি তার মিশন ঠিক রাখার জন্য জজকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ভারতের কোনো কন্ট্রাক্ট কিলারকে যদি এই কাজটা দেওয়া হয়, তাহলে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ফাঁস হয়ে যেতে পারে। তাই সেই চিন্তায় জজকে মারার দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের সব থেকে বড় কন্ট্রাক্ট কিলার সুলতানকে এবং সুলতান ক্যারেক্টার প্লে করেছেন সুপারস্টার শাকিব খান। কিন্তু পরবর্তীতে সুলতান যখন জাজকে শুট করতে যায়, তখন সুলতান ভিন্ন কিছু আবিষ্কার করেন। যে জাজকে তিনি মারতে এসেছেন তিনি আসলে তার বাবা। তারপর এই সিনেমায় কি কি হয় সেটা জানতে হলে আপনার পুরো সিনেমা দেখতে হবে এবং এই সিনেমাটি ছিল শাকিব খানের ডিজিটাল যুগের টার্নিং পয়েন্ট। প্রায় 15 কেজি ওজন কমিয়েছিলেন শুধুমাত্র এই সিনেমার জন্য। পাশাপাশি তিনি তার লুকেও অনেক ভিন্নতা এনেছিলেন এবং শিকারি সিনেমা রিলিজের পর বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করে। সব খেল খতম। নাম্বার 2, নবাব। এটা শাকিব খানের 2017 সালে রিলিজ হওয়া অ্যাকশন ড্রামা সিনেমা এবং এটিও বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার একটা সিনেমা। সিনেমার স্টোরি প্লট এমন যে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করা রাজীব চৌধুরীকে কোনো একটা বিশেষ কাজে কলকাতায় আসতে হয় এবং রাজীব চৌধুরী ক্যারেক্টার প্লে করেছিলেন সুপারস্টার শাকিব খান। ঘটনাচক্রে তার সামনেই সেখানকার মুখ্যমন্ত্রীকে সন্ত্রাসী দ্বারা আক্রমণ করা হলে তিনি মুখ্যমন্ত্রীকে অনেক সাহসিকতার সঙ্গে বাঁচিয়ে নিয়ে আসেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী তার সাহসের অনেক প্রশংসা করেন এবং তাকে একটি বড় অপারেশনের জন্য অফার করেন, যেটা একমাত্র তার পক্ষেই দমন করা সম্ভব, না হলে ষড়যন্ত্রের কবলে পড়ে পুরো পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে। রাজীব চৌধুরী কলকাতা শহরটাকে হাতের তালুর মতো চেনেন, কেননা এখানেই তিনি ছোটকালে বেড়ে উঠেছিলেন। তাই মুখ্যমন্ত্রীর প্রস্তাব তিনি সাদরে গ্রহণ করেন। এরপর রাজীব চৌধুরী এবং তার টিম জীবন বাজি রেখে নেমে পড়েন পর্দার আড়ালের মানুষকে খুঁজতে, যে পেছনে বসে মুখ্যমন্ত্রীকে মারার ষড়যন্ত্র করছে। এই সিনেমাটি সব থেকে বেশি আলোচিত হয় শাকিব খানের রাফ অ্যান্ড টাফ লুকের কারণে। এই সিনেমাটি 2017 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় এবং ব্লকবাস্টার হয়। আমার ভালো নামটা তুমি ভুলে গেছো, রাজীব চৌধুরী।
ওয়েল, নাম্বার 1-এ রয়েছে সুপার হিরো। এটা 2018 সালে রিলিজ হওয়া শাকিব খানের অ্যাকশন থ্রিলার সিনেমা। দেশের শত্রুরা যখন নিজ মাতৃভূমিকে ধ্বংস করার জন্য মাথাচাড়া দিয়ে ওঠে, যখন এদের মোকাবেলা করা এক হিরোর পক্ষে সম্ভব না, ঠিক তখনই দরকার একজন সুপার হিরোর। এরা কল্পনার কোনো সুপার হিরো নয়, এরা সত্যিকারের সুপার হিরো, যারা দেশকে বাঁচাতে প্রাণপণ লড়ে যায়। এমনই এক মূল ভাবনা নিয়ে পরিচালক আশিকুর রহমান তৈরি করেন সুপার হিরো। সিনেমায় শাকিব খানকে বাংলাদেশের একজন স্পেশাল ফোর্স কমান্ডের মতো ব্যতিক্রমী একটা চরিত্রে পাওয়া যায়। শাকিব খান ছাড়াও এই সিনেমায় শবনম বুবলি, তারিক আনাম খান, টাইগার রবি, সাদেক বাচ্চু সহ আরো অনেক ট্যালেন্টেড অ্যাক্টরকে আমরা দেখতে পাই। সিনেমাটি 2018 সালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পায় এবং মোটামুটি ভালো ব্যবসা করে। ভালো ফাইট কোরিওগ্রাফি, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমার এন্ডিংয়ে দেশভক্তির আলাদা এক ফ্লেভার থাকায় এই সিনেমাটি আমার ভীষণ পছন্দ। এটা বাঘের সীমানা, ধাবা মিস হবে না। ওয়েল, এগুলো ছিল শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত রিলিজ হওয়া সেরা 10টা সিনেমার তালিকা। যেই সব সিনেমায় আপনারা শাকিব খানের ভিন্ন ভিন্ন লুক দেখতে পাবেন। তো এই সমস্ত সিনেমার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।